সাইফ মুস্তাফিজ, আপনার কাছে একটু জানতে চাইবো যে সরকার 6 মাস পূর্ণ হলো, এক ধরনের মূল্যায়ন তো আপনাদের আছে, আপনার কাছে এই 6 মাস কেমন মনে হয়? দেখুন, অনেক আশা আকাঙ্ক্ষার একটা সরকারের ব্যবস্থার মধ্যে আমরা এখন বর্তমানে আছি এবং দীর্ঘ একটা ফ্যাসিবাদ বিরোধী আমলের পরে প্রায় 2 বছরের কাছাকাছি একটা ইন্ট্রিম সময়ের পরে আমরা একটা নির্বাচনের মধ্য দিয়ে বর্তমানে সরকারে আছেন বিএনপি এবং বিরোধী দলে আছেন জামাত, এনসিপি সহ শরিক দল। তো সেই জায়গা থেকে মূল্যায়নের যত আশা আকাঙ্ক্ষার পারদ বা যতটুকু যা ছিল সেটা আসলে কোনোভাবেই মিট করেনি। কিছু কিছু পরিবর্তনের জায়গা আমরা দেখেছি, কিছু পজিটিভ দিক অবশ্যই আছে, কিন্তু মোটা দাগে সরকারের নিজস্ব যে কমিটমেন্টগুলো ছিল সেই জায়গাটা আমরা তো বাস্তবায়ন দেখিনি, বরঞ্চ নানা রকম ইকোনমিক্যাল ক্রাইসিস থেকে শুরু করে গ্যাস, তেল, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম থেকে শুরু করে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার একদম খুব নাভিশ্বাস একটা অবস্থার মধ্য দিয়ে তারা জীবনযাপন করছে। তো সেই দিক দিয়ে আসলে মোটা দাগে মানে সেই আশা আকাঙ্ক্ষার যে পারদ বা আশা আকাঙ্ক্ষার যেই চিন্তার জায়গাগুলো ছিল সেটা কোনোভাবেই মিট করতে পারেনি বর্তমান সরকার, এবং খুব কাছাকাছি সময় সেটা কতটুকু তারা সমাধান করতে পারবে সেটার ব্যাপারেও খুব বেশি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না, কারণ তারা সে নিয়ে খুব বেশি আশার বাণী আমাদেরকে শোনাতেও পারছে না। আমাদের যারা সরকার দলীয় বন্ধুরা আছে বা যারা আছেন তারা নানা রকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন যে আসলে তো এটা বৈশ্বিক একটা সংকট, যুদ্ধ পরিস্থিতি, বা যে জায়গায় গ্যাস উত্তোলন আমাদের হতো সেখানে একটা সংকট তৈরি হয়েছে। আবার পূর্বের সরকারেরও একটা দোষের উপর জায়গা আছে যে 17 বছর ধরে তারা মানে বেশিরভাগ বিনিয়োগ করে গ্যাস তেলের জায়গাটা রেখেছে, নিজেদের সক্ষমতাকে বাড়ানোর দিকে খুব একটা মনোযোগ দেয়নি। সে জায়গাগুলো ঠিক ছিল, কিন্তু জনাব তারেক রহমান তো এসেই সবাইকে ম্যাজিশিয়ানের মতো বলেছিল যে আই হ্যাভ এ প্ল্যান। তার মানে 17 বছরের প্লাস এই ইন্ট্রিম গভর্নমেন্টের সব কিছু মিলে তার একটা স্টাডি ছিল, বা সে হয়তো এটা তো একটা সাসপেন্স ক্রিয়েট করে রেখেছিল যে আমার পরিকল্পনা আছে যে এই জিনিসগুলো কীভাবে আমি সমাধান করব। তো সেই সমাধানের কোনো দিকেই মানে কোন একটা সেক্টর যদি ধরে বলি, আপনি বললেন না যে 6 মাসের মধ্যে সরকারের প্রত্যেকটা মন্ত্রণালয় কেন্দ্রিক একটা যাচাই বাছাই বা তাদের যে পারফরমেন্স সেটা নিয়ে একটা বিচার বিবেচনা করা হবে, সেই দিক থেকে তো আমি মনে করি না কেউ কোনো একজন মন্ত্রী আপ টু দ্য মার্ক আসলে পারফর্ম করতে পেরেছেন। তাদের সবারই অভিযোগ যে এই যে 17 বছর ধরে যে এটা হয়েছে এই জন্য আমাদের আরও 16 বছর দেন, ও 17 বছরের পরে হয়তো বা আমি আপনাকে পারফর্ম করে দেখা দেবো। মানে কথাবার্তার টোনটা এরকম যে স্বাভাবিকভাবে এই সমস্যাগুলো এখন সমাধান হচ্ছে না। ভাই, আমার যখন বাসার মা বোনেরা রাত্রেবেলা মানে সারাদিন গ্যাস না পাওয়াতে মাঝরাতে রান্না করে রাখতে হচ্ছে, মানে মানুষের পেটে খাবার জুটছে না, যে সিএনজি পাম্পে যারা সিএনজি ড্রাইভাররা আছেন, যারা সাধারণ গাড়ি ব্যবহার করেন, তারা যখন গ্যাস পাচ্ছে না, সেই মানুষগুলো তো আপনাদের এই এত দীর্ঘ পরিকল্পনার কথা শুনতে পারবে না। আপনার স্বাভাবিকভাবে এখন সংকট নিরাময় করার জন্য আপনি কি ব্যবস্থা নিচ্ছেন সেই জায়গাগুলো জনগণের কাছে আপনি পৌঁছান। আবার দেখেন তাদের যে ব্যবস্থাপনা আছে বা সরকার কি করছে। আগে আমরা ইন্ট্রিম গভর্নমেন্টের সময় অনেক সমালোচনার দিক থাকলেও আমরা দেখতে পেতাম যে তাদের প্রেস উইংটা অ্যাক্টিভ, মানে তারা কিন্তু প্রায় অলমোস্ট উইকলি বা ডেইলি বেসিস একটা কিছু না কিছু তাদের আপডেটগুলো জানাতো সরকারের তরফ থেকে কি হচ্ছে। কিন্তু আমাদের বর্তমানে প্রধানমন্ত্রী যেই প্রেস উইংটা আছে তারা কিন্তু সেভাবে প্রোঅ্যাক্টিভ না। দেখা যাচ্ছে মাসে হয়তো বা একটা প্রেস কনফারেন্স করছে বা আরও লম্বা সময় পরে করছে। তো বাংলাদেশের জনগণের মানুষ তো আসলে জানতে চায়, ঠিক আছে সমস্যা আসবে, সেটা সংকট নিরসনের জন্য সরকারের পক্ষ থেকে আপনারা কি পলিসি নিচ্ছেন, বা আমার এই যে এখন যেই সমস্যাগুলো দেখছি, আমার 14-15 ঘন্টায় ঢাকার বাইরে যখন কারেন্ট থাকছে না, সেখানে একটা মা তার সন্তানকে নিয়ে যখন রাত্রেবেলা ঘুমাতে পারছে না বা পড়ালেখা করতে পারছে না বাচ্চা কাচ্চারা, বা গরমে একদম যারা অসুস্থ রোগীরা আছে, বৃদ্ধ বয়স্ক বাবা মা আছে, তাদের জীবনযাপন একদম দুর্বিষহ হয়ে যাচ্ছে, সেটা তো আসলে কিভাবে আমরা মিটিগেট করব। তো সব মিলিয়ে 6 মাসের বিবেচনায় বাংলাদেশের বর্তমানে যে সরকার আছে তারা বলা যায় যে মোটামুটি ব্যর্থ। কিছু পজিটিভ দিক অবশ্যই। 100-তে কত মার্কস দেবেন? 100-তে 14। সাইদ খান, 100-তে 14 মার্কস দিচ্ছে সাহেব মুস্তাফিজ সরকার। সরকারের 6 মাস কেমন দেখছি, মোটা দাগে প্রশ্ন তো এটি। সরকার সফল কিংবা ব্যর্থ এটি আসলে 6 মাসে মূল্যায়ন করার পর্যাপ্ত সময় না। কারণ এটিকে আপনি দেখুন যে আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থায় 6 মাস কিন্তু একটা হনিমুন পিরিয়ড বা হনিমুন টেনিয়র হিসেবে দেখা হয়, যেটা সবগুলো কাজই সবগুলো উদ্যোগী পরীক্ষামূলকভাবে
করা হয়ে থাকে। সেই জায়গা থেকে পরীক্ষামূলক প্রকল্পকে মূল্যায়ন করা ঠিক না। এখানে নেতিবাচকও থাকবে, ইতিবাচকও থাকবে, কারণ সরকার পরীক্ষা করছে যে এগুলো আসলে সুফল দেয় কিনা। সেই জায়গা থেকে আমি এখানে সফলতা বা ব্যর্থতা কোনোটি বলবো না, আর 100-র মধ্যে 14ও দেবো না। আমি এখানে 100-র মধ্যে 80+ মার্কস দেব, বিকজ সরকারের ইনিশিয়েটিভটা কতটা আন্তরিক, সেই জায়গা থেকে আমি এটি মূল্যায়ন করব যে সরকার আসলে চায় মানুষের ভাগ্য উন্নয়ন করতে চায়। দেখুন, ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, এরপরে আপনার সবচেয়ে বড় যে কাজটি সরকার করেছে, এটা আলোচনা না করে আমরা পেছনে দিয়ে দিয়েছি। আপনি দেখেছেন যে 10,000 টাকা কৃষকের ঋণের জন্য কোমরে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যেতে আমরা দেখেছি। সেই জায়গাটি তিনি মাফ করে দিয়েছেন, মানে একেবারেই পুরোটা মাফ করে দিয়েছেন। এটি একটি খুবই পজিটিভ সাইন অ্যান্ড সিগন্যাল। এখানে সরকারের সমালোচনা তো করার সুযোগই নেই, বরং প্রশংসা করতেই হবে। ফ্যামিলি কার্ডের সুফল কিন্তু আমরা ইতিমধ্যে পাচ্ছি। আপনি দেখুন, ঢাকা শহরে কিন্তু নারী ভিক্ষুক ধীরে ধীরে কমছে। আপনি ঢাকা শহরে এর আগে ঘুরলে গাড়ির গ্লাস নামালেই একটি হাত এসে সামনে হাজির হতো। এই ট্রেন্ড কমে গেছে, হ্যাঁ, কিছুটা কমছে। এবং বিশেষ করে স্লাম এরিয়াতে মহিলারা আগের মতো এরকম মানে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ার যে মানসিকতা, সেই হারটি কমা শুরু করেছে। আমি বলবো না যে একেবারে নেই হয়ে গেছে, এটি ডাউন ট্রেন্ডে আছে। এ জায়গায় একটি সফলতা আছে। আর সরকারের যেমন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কিন্তু সরকার বেশ কিছুটা হলেও সফলতা দেখিয়েছে। যেখানে 9 ছিল কাগজের হিসেবে, হয়তো বাস্তবে আরও বেশি ছিল ইনফ্লেশন রেটটা, সেটি এই জুলাইয়ে এসে কিন্তু 8 দাঁড়িয়েছে। তার মানে ডাউন ট্রেন্ডে আছে মুদ্রাস্ফীতি। আবার মুদ্রাস্ফীতি কমে আসা, নিয়ন্ত্রণে আসা মানে পণ্যের মূল্য কিন্তু কমে যাওয়া না, এটি আলাদা হিসেব। হ্যাঁ, আবার আপনি দেখুন যে গতকালকেই তো দেখলাম যে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতাটি পেতে যে কি সীমাহীন ভোগান্তি, সেই জায়গাটি থেকে কিন্তু সরকার তাদেরকে এই শেষ বয়সে এক ধরনের রিলিফ দিয়েছে। এরপরে আপনি আরেকটি জিনিস, যে সরকারের মন্ত্রীদের কিন্তু এক ধরনের জবাবদিহিতার আওতায়, বা আমলাদের, প্রশাসনকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার একটা উদ্যোগ কিন্তু সরকারের আছে। প্রধানমন্ত্রী উইদাউট প্রোটোকল, মানে কখন এই আপনার অফিসের সামনে থেকেই তো প্রত্যেক দিন আসা যাওয়া করেন, আমার মনে হয় না যে আপনি টের পান যে কোন গাড়িটায় প্রধানমন্ত্রী যাচ্ছে বা কখন যাচ্ছে। এই যে মনে করেন আড়ম্বরতা, যে সামথিং হি ইজ সামথিং, এই যে শো অফ রাজনীতি, পাওয়ার যে পাওয়ার এক্সপোজ করা, এই এক্সপোজার থেকে সরে এসছে। গত 6 মাসে সরকারের সবচেয়ে ইতিবাচক দিক যেটি, একটা টাইম ফ্রেমের মধ্যে, একটা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসার একটা প্রবণতা তৈরি হয়েছে। তার মানে সুশাসন পুরোপুরি ফেরেনি, কারণ গত 17 বছরে আমরা দেখেছি যে এক ধরনের হ্যাজিমনি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে জনজীবন বা সামাজিক জীবনে একটা হ্যাজিমনি তৈরি হয়েছে, যে আওয়ামী হ্যাজিমনি, যে মুজিববাদ, যে শেখ মুজিবুর রহমান, আমি শেখ মুজিবুর রহমানকে খাটো করছি না, 71-এর মহান স্বাধীনতার যুদ্ধে তার অবদান আছে, ঠিক আছে, তিনি অনেক টর্চার্ড, কিন্তু তিনি আবার ফ্যাসিজমের বীজ বপন করে গেছেন। তার কৃতকর্মের ফসল, তার কৃতকর্ম পড়িয়ে দিয়েছে। সুতরাং ওই জায়গাটিতে না যাওয়াই বেটার। তো সেই জায়গা থেকে যে একটা হ্যাজিমনি প্রশাসনের মধ্যে, যে আওয়ামী মানসিকতার সচিব, আওয়ামী পুলিশ, এই মানসিকতাও কিন্তু কমছে, ডে বাই ডে কমছে। আপনি সর্বশেষ আজকে এই যে তেলবাজি রাজনীতি বা রাজনীতিকদের তেলবাজিকরণ, এই জায়গাটিতে মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম অস্ট্রেলিয়াতে টেস্ট জিতেছে, সেই জায়গা থেকে প্রধানমন্ত্রীকে তামিম ইকবাল ফোন দিয়েছে, বিসিবির চেয়ারম্যান। তিনি বলেছেন যে ছেলেটি সেঞ্চুরি করেছে তার বাড়ি বগুড়া। তো তিনি কিন্তু প্রধানমন্ত্রী সরাসরি বলে দিয়েছেন যে তিনি বগুড়াকে রিপ্রেজেন্ট করেন না, তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন। এটা কিন্তু একটা মানসিকতা। মোটা দাগে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতিতে একটা ফ্যাসিজম, এক ধরনের ফ্যাসিস্ট অ্যাটিটিউড আমাদের মধ্যে কিন্তু গেঁথে গিয়েছিল, সেই জায়গা থেকে সরে আসছে। এখন বিরোধী দল যে জায়গায় বলছে যে ব্যর্থ, বিরোধী দল হয়েছে কি, বিরোধী দলের রাজনৈতিক অভিজ্ঞতা কম। তো আমি কিন্তু এনসিপিকে বলছি না, এনসিপি তো জন্মই নিল এই 6 মাস বা 8 মাস, মেবি 8 মাসের একটি দলকে আমি ব্যর্থ বলবো না। 8 মাসের একটি দল বেশ ভালো করছে, তারা রাজনীতি চর্চা করবার চেষ্টা করছে, কিন্তু তারা হয়েছে কি, শয়তানের পাল্লায় পড়লে যা হয় আর কি, একটা উদ্ভ্রান্ত দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী একটা চক্রান্তের শিকার হয়ে। এনসিপির একটা গুড পলিটিক্স ছিল, কিন্তু একটা গুড পলিটিক্যাল কিন্তু
কি বলে যাত্রাপথ ছিল, সেই পথটা হোঁচট খাচ্ছে তারা। 6 মাসের মধ্যেই মূল্যায়ন করতে চাচ্ছে। আমার সহ-আলোচক, আমার খুবই পছন্দের মানুষ 114 দিলেন, তবুও দিয়েছেন। কিন্তু দেখুন ওনাদের জোট সঙ্গীরা 100 দিত, তো অন্তত 14 তো দিয়েছে। এই যে একটা মানসিকতা, মূল্যায়নের মানসিকতা তো জন্ম নিয়েছে। একতরফা সমালোচনা তো করার হাত থেকে ধীরে ধীরে আমরা বেরিয়েছি। হয়তো 6 মাসে 14, 1 বছরে হয়তো এটা 54 হতে পারে বা 60 হতে পারে, সেরকম এই রেটটা বাড়তে পারে। সেই জায়গা থেকে আমি মনে করি এক ধরনের ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি তৈরি করার বা সংস্কৃতি বেড়ে ওঠার পরিবেশ তৈরি হচ্ছে। আজকে সাইফ মুস্তাফিজরা সরকারের সমালোচনা করে বাসায় গিয়ে নাক ডেকে ঘুমাতে পারছেন, কিন্তু লাস্ট রিজিমে কথা বললে স্টুডিওর নিচ থেকে ধরে নিয়ে যেত। এই অভিজ্ঞতা তো এখন আর এই অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে না। সেই জায়গা থেকে আমি মনে করি আমাদের পরিবর্তন শুরু হয়েছে, বাট আমাদের নাগরিক হিসেবে আমাদের একটা দায় আছে। শুধুমাত্র সাইফ মুস্তাফিজদের মুখের দিকে বা সরকারের মুখের দিকে তাকিয়ে থাকলে হবে না, নাগরিকদেরও কিন্তু দায়িত্ব আছে। নাগরিকরা শুধু ভোট দিয়ে 5 বছরের জন্য পাঠিয়ে দিয়ে পেঁপের দাম কমে যাবে এই হিসেবটি করা ঠিক না। আমাদের নাগরিক দায়িত্বটি হচ্ছে সরকার এবং বিরোধী দল রাজনীতির সঠিক ট্র্যাকে আছে কিনা, সেই জায়গাটিও আমাদের খেয়াল রাখতে হবে। জি, এই বিষয়টা আবার আসবো। আমি তো সাইফ মুস্তাফি আপনাকে আসতে চাই, যেহেতু বিরোধী দলের কথা আসলো, তাদের ভূমিকার কথা আসলো। আজকেই প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ গিয়েছেন, তিনি যে বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন যে 17 বছরে যারা মাঠে ছিল না তারাই এখন বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। তিনি বিরোধী দলকে মোটামুটি বলেছেন, জামাত ইসলামকেই আসলে তিনি তারাই তাদেরকে বলেছেন। এবং আরেক জায়গায় তিনি বলেছেন, একটি জায়গায় গতকাল তিনি বলেছেন যে এই বিদ্যুৎ নিয়ে সমালোচনা করার কারণে বলেছেন যে সামনে হারিকেন নিয়ে বসে আছেন কিন্তু পেছনে বাতাস, ফ্যানের বাতাস খাচ্ছেন তারা। মানে এই যে হটকারী সমালোচনা করা, এটা ঠিক হচ্ছে না। দেখেন, উনি তো আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দেশের সব থেকে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। এরকম একটা পজিশন যিনি হোল্ড করেন, তাকে নিয়ে আসলে এরকম কথা বলতেও আমার আসলে খারাপ লাগছে। কারণ তিনি ততটুকু বিচক্ষণ বা তার আসলে মেধা বা তার দূরদর্শিতা আসলে কতটুকু, তার বক্তব্য যখন তিনি মুখ খোলেন, স্ক্রিপ্ট ছাড়া যখন মুখ খোলেন, সেটা প্রকাশ পায়। প্রথমত তিনি যখন সমালোচনা করলেন যে এনসিপি হচ্ছে যে ঢাকা মহানগর দক্ষিণে একটা প্রোগ্রাম করেছিল, সেখানে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম, তারপর মুখপাত্র আসিফ মাহমুদ সহ আমাদের দলের নেতাকর্মীরা যারা ছিলেন দক্ষিণে, তারা ছিলেন। তো সেখানে সামনে হেরিকেন রাখা ছিল প্রতিবাদ হিসেবে, পেছনে ফ্যান চলছিল যেটা জেনারেটর দিয়ে চলছিল। আমার কথা হচ্ছে যে এরকম একটা প্রোগ্রাম করেছে যেখানে জনগণের সমস্যা, আমাদের প্রত্যেকদিন দৈনন্দিন জীবনে যা যা আমরা সম্মুখীন হচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো না, কথা বলবো না, সেটা নিয়ে প্রতিবাদ জ্বালাবো না। তো সেইটাকে তিনি ডিফেন্ড করছে যে পেছনে ফ্যান রেখে সামনে হেরিকেন। সো উনার বিচক্ষণতার জায়গা, কথাবার্তা শুনলে আসলে বোঝা যায়, মানে উনি যেরকম তার রাজনৈতিক কি বলে মুখপাত্র কিছু কিছু মানুষকে নিযুক্ত করেছেন না, রাশেদ খান বা এরকম যারা লোক, দলীয় চাটুকার, আপনি দেখবেন তারা যতক্ষণ কথা বলে দলের ব্যাপারে, দলের কর্মকাণ্ডের ব্যাপারের থেকে সারাক্ষণ মানে নেগেটিভ কথাবার্তা তাদের থেকে বেশি আসে, যেগুলোর কোনো ভিত্তি নাই, যেগুলোর কোনো ডেটা নাই, এই টাইপের কথাবার্তা বলে তারা সময়টা ক্ষেপণ করে। এরকম মানুষকে যখন তিনি তার রাজনৈতিক উপদেষ্টা বা রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্বতে রাখেন, বা তার সারাউন্ডিংসে তার লোকজন যখন এরকম অযোগ্য লোকজনকে রাখে, তার ক্যালিভারটা নিয়ে মানুষ প্রশ্ন তুলতো যে হ্যাঁ, প্রধানমন্ত্রীর যোগ্যতা বা তার চিন্তাটা আসলে কীরকম যে তিনি এইরকম মানুষকে রিক্রুট করছেন। আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে নিয়ে কিন্তু সবাই অনেক প্রশংসা করে, আমরা যদিও দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু আমরা ইতিহাস থেকে যা শুনেছি, পড়েছি বা আমাদের বাপদাদার থেকে যা জেনেছি, উনি কিন্তু রিক্রুট করার ক্ষেত্রে খুব বেছে বেছে ক্যালিভারওয়ালা লোকজন তার আশেপাশে রেখেছেন। এবং বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভাও যদি আপনারা পর্যালোচনা করেন, সেখানেও দেখবেন অনেক যোগ্য লোক যাদের আসলে দেশ চালানোর একটা সুন্দর একটা দক্ষতা জায়গা আছে। কিন্তু তারেক রহমান সাহেবের ক্ষেত্রে আসার পরে আমরা দেখতে পেলাম যে কিছু ইউকে নির্ভর লোক যারা হয়তো বা ইউকেতে ছিলেন, তার সাথে কিছুটা মেলামেশা ছিলেন, অথবা তার দীর্ঘদিনের বন্ধু ছিলেন, তাকে এলজিআরডি প্রতিমন্ত্রী বা এরকম কিছু কিছু জায়গা দেওয়া হচ্ছে, যেগুলো কিন্তু সামগ্রিকভাবে তাকে বিব্রত করছে। আপনি যতই মানে হেঁটে যান, রাস্তা দিয়ে আপনি ট্রাফিক সিগন্যাল মেনে যান, বা তা আপনার যেই সাদাসিধা লাইফস্টাইল লিড করছেন, বা আপনি এই আওয়ামী লীগের দালাল তামিম ইকবাল, তাকে বোর্ড প্রেসিডেন্ট আপনি তাকে তো বোর্ড প্রেসিডেন্ট বানাইছেন। আপনি তো এই 3 তারিখে তো তামিম ইকবাল 2 ঘন্টা শেখ হাসিনার সাথে মিটিং করেছে, যে সময় দেশের একটা ক্রাইসিস মোমেন্ট যাচ্ছিল। আপনি তাকে বিসিবির প্রধান বানাইলেন, বানায় আবার তার সাথে এই মিডিয়া স্ট্যান্ডবাজিগুলো যখন করায়, না বগুড়া না, এই সবার আগে বাংলাদেশ বলো,
আবার না 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 বগুড়া না, কিন্তু মীর শাহ আলমকে দিয়ে আপনি বগুড়া বিভাগ বানাই ফেলতেছেন। মানে আমি তো বলবো যে আমার জেলা আমার সিরাজগঞ্জ বিভাগ বানাইতে পারেন, আমার ওই সিরাজগঞ্জে আপনি পার হন। কিন্তু আপনি যে মুখে মুখে যে হাসিনা সিনড্রোম, যেটা যে আমি সবকিছু না না এটা করো না ওইটা করো না, কিন্তু আপনি আশেপাশে এই যে এরকম কিট বসায় রাখছেন যারা আপনার পারপাস সার্ভ করতেছে, যারা আপনার ওই ব্র্যান্ডিংটা প্রচার করছে, কিন্তু আপনি মুখে মুখে বলছেন যে না এটা ঠিক না। ভাই যেটা আরেকটা বললেন খুব গুরুত্বপূর্ণ বিষয়, কার্ডের বিষয়, আমি কয়েকটা শিরোনাম বলছি, এটা তাদের সবথেকে বড় সফলতা। সেই জায়গা থেকে আমি বলি যে ফ্যামিলি কার্ডের নিয়োগে নাম না থাকায় রাজশাহীর বাগমারে ইউএনওকে জবাই করার স্লোগান বিএনপি নেতা কর্মীদের থেকে। নাটোরের লালপুরে ও বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ডের নিয়োগকে কেন্দ্র করে ইউএনও কার্যালয়ে বিএনপির হামলা। গাইবান্ধার সুন্দরগঞ্জে ও সাদুল্লাপুর এবং চাঁপাইনবাবগঞ্জে নাচলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইউএনও কার্যালয়ে তালা দিয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের নিয়োগ না দেওয়ায় ইউএনওকে উলঙ্গ করে পেটানোর হুমকি। জামালপুরের সরিষাবাড়িতে ফ্যামিলি কার্ড শুমারির কাজে সুযোগ না পেয়ে 2 ছাত্রদল নেতার পদত্যাগ। ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় নেতাকর্মীদের নিয়োগ না দেওয়ায় বেপরা মানে পুরোপুরি তৃণমূল নেতাকর্মী যারা আছেন। এটা 18টি, এটা সংবাদ মাধ্যমগুলোর নাম উল্লেখ করলে ভালো হয়। আচ্ছা, সেটা আমি আপনাকে ডেটাটা দিয়ে দিব, আপনি প্রকাশ করুন, আমরা তো লাইভ টেলিকাস্টে আছি। 18টা উপজেলায় কার্যালয়ে হামলা ভাঙচুর, এখানে প্রথম আলো আছে, যুগান্তর আছে। না না না, এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল তথ্যগুলো, হ্যাঁ এটাকে তো আমি একসাথে কালেক্ট করেছি। একসাথে কালেক্ট করেছেন আপনি, আমি আপনাকে ইনফরমেশন দিচ্ছি, দেখেন আমাকে না জাতিকে দিচ্ছি, আপনি জাতিকে আমি ইনফরমেশন আপনাকে ভিডিও সহ দেখাচ্ছি। না আমি ভিডিও না, গণমাধ্যমে গণমাধ্যমের নাম দিচ্ছি। তো 18টা উপজেলার নিউজ তো ডেইলি এক একটা করে আসছে, আমি তো সেগুলো একসাথে ডেটাটা এনে নিচ্ছি। তাহলে আমি বলবো এটা আপনার মন গড়া বা তথ্য না, সেটাই আমি তো ইনফরমেশনগুলো দিচ্ছি, যদি মিথ্যা হয় আমার এটা অনলাইন থাকছে না, আমাদের যারা টিভিতে পরবর্তীতে দেখবে আমার মিথ্যাচার যদি আমি করে থাকি অবশ্যই তারা এটা ডিবাঙ্ক করবে না, আপনারাই বলবেন যে 18টা উপজেলায় এরকম ঘটনা ঘটে না। ডিবাঙ্ক করা না, যেহেতু আপনি তথ্য দিচ্ছেন, আপনি তথ্যের সূত্র সহ 18টা উপজেলার, হ্যাঁ ঠিক আছে, আমি যখন ব্রেকটা হবে আমি চেষ্টা করব যে ব্রেকের মধ্যে আমি পরবর্তীতে আপনাকে যতটুকুগুলো দেওয়া যায়। তো 18টা উপজেলায় হচ্ছে যে ইউএনওকে, মানে তার মানে ধরে নেন যে আর বাকি যে উপজেলাগুলো আছে তার মানে সেখানে তারা ম্যানেজড ছিল, তারা বিএনপির সাথে গ্যাঞ্জামে যায়নি। আচ্ছা বাবা নেন, আপনারা ফ্যামিলি কার্ড নেন, আপনার যে মন চায় চাচা মামা খালা, যা উপরের নেতারা যেরকম চাচা মামা খালাকে সবকিছু বসাচ্ছে, আপনারাও এই কার্ড বিলি করেন। আর এই যেখানে দিতে চায় নাই বা যেখানে আসলে ন্যায্য লোকদেরকে দেওয়ার একটা প্রক্রিয়াতে তারা যেতে চেয়েছে, সেখানে বিএনপি কতটা বেপরোয়াভাবে মারামারি হয়েছে। কয়েকদিন আগে এই যে হবিগঞ্জের আমরা দেখলাম যে ইউএনওকে বিএনপি নেতাকর্মীরা যে তাকে জবাই করার ঘোষণা দিচ্ছে, তাকে যাচ্ছে তাই গালি গাচ্ছে, একটা নারী ইউএনও, এটাও কি আপনার চোখে পড়ে নাই? এগুলো আপনি দেখেন নাই? গণমাধ্যমের সূত্র না, আপনি ভিডিওগুলো কি দেখেছেন কিনা? সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই জেনারেটেড অনেক সামাজিক যোগাযোগ আপনাদের অনেক তথ্য ছড়িয়ে পড়ে। যেগুলো নিউজ প্রমিনেন্ট নিউজগুলো আছে, হয়তো কালের কণ্ঠেগুলো প্রকাশ করবে না, কিন্তু ধরেন যে যেগুলো প্রমিনেন্ট এটিএন নিউজ তো করবে। হ্যাঁ, আপনি এটিএন নিউজ তো এখন লাইভে আছে, আপনি গণমাধ্যমের নাম শিওর, আমি শিওর যে আপনারা তো ইউএন এর এই নিউজগুলো দেখেছেন, সামাজিক মাধ্যম সবাই দেখেছে, সবাই দেখেছে। তো আপনি এগুলো অস্বীকার করতে পারেন? সামাজিক যোগাযোগ মাধ্যম আর গণমাধ্যম তো এক না। আচ্ছা, আমরা বিরুদ্ধে না, আমি শেষ করি। গণমাধ্যমে দেখানো হয়েছে, আমি এটা তো এখনো বলছি, আপনাদের গণমাধ্যমে আমরা দেখেন না, এটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে আসেনি। আমি তো বলছি সেটার তথ্যের সূত্র সহ প্রকাশ করলে মানুষ বিভ্রান্ত হবে না। টক শোতে বসে তো আমি 18টা মিডিয়ার নিউজ বসে আমি এটা এখনো প্রদান করতে পারবো না। আপনার দায়িত্ব, আপনি যেহেতু একটা দায়িত্বশীল মিডিয়ার সাথে আছেন, যদি মনে করে থাকেন, আমার দায়িত্ব, যদি মনে করে থাকেন যখন আপনি তথ্য দিবেন তখন সেটা যদি মনে করে থাকেন আমার এই যে ইনফরমেশনটা ভুল, আপনি এটা ডিবাঙ্ক করে আপনারা তো অনেক ফটো কাটছেন। এজন্যই তো আমার দায়িত্ব, আপনারা তো কানের কণ্ঠ থেকে অনেক সত্য মিথ্যা অনেক তথ্যর ফটো কাটছেন, সেইভাবে আপনারা এটা দিতে পারেন। হ্যাঁ, তো তথ্যের সূত্র সহ বললে মানুষ বিভ্রান্ত হবে। আপনার এই যে ফ্যামিলি কার্ডের বিষয়টা নিয়ে আপনার আর আগাতে দিচ্ছেন না, কারণ এটাই আপনাদের সবথেকে বড় সফলতা না? সাইদ মুস্তাফিজ এগিয়ে যান। ঠিক আছে, তো এইটা হচ্ছে যে বিএনপি সবথেকে বড় সফলতার জায়গা। কিন্তু দেখেন এখানে আমরা তো জানি যে ভিজিএফ কার্ড বা এই কার্ডের একটা পলিটিক্স আওয়ামী লীগ আমলে ছিল, এবং দেশের যে ক্রাইসিস, কোথায় আসলে অর্থটা আমাদেরকে ইউটিলাইজ করতে হবে। আমার ধরেন আপনি আমাকে 2,500 টাকা করে, সে ফর এক্সাম্পল, আচ্ছা বিএনপি দলীয় লোকের বাইরেও আচ্ছা ভালো কিছু যারা ন্যায্য লোক পাওয়ার মতো তারা পেয়েছে, আপনার বাসায় গ্যাস নাই, আপনার তেল নাই, আপনি মানে এগুলো টাকা দিয়ে কী করবেন? টাকা তার আলটিমেটলি একটা কাগজের মতো হয়ে যাবে। আপনি যখন গ্যাসের পাম্পের ওখানে যেয়ে 3 ঘন্টা লাইনে দাঁড়ায়, যখন একজন সিএনজি ড্রাইভার সে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছে না, এবং যতটুকু গ্যাস পাচ্ছে সেটা 2 ঘন্টাও চালাতে পারছে না, তাকে আপনি 2,500 টাকাতে তার সংসার চলবে? তার মানে পেট চলবে? আপনি বলবেন যে ও ভিক্ষুক মুক্ত হয়ে গেছে, ঢাকা শহরে ভিক্ষুক দেখা যাচ্ছে না, এটা আপনার তারেক রহমান সাহেবের সফলতা? এটা আসলে কোনো কথা হলো? তো আমার কথা হচ্ছে যে আমাদের বর্তমানে যেই ক্রাইসিসগুলো আছে সেগুলো
সমাধান করার জন্য একটা হচ্ছে যে শর্ট টার্ম কিছু পলিসি আছে, যেটা আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম, মানে আমরা শুধু সমালোচনা করছেন, তারেক রহমান আমাদের চ্যালেঞ্জ করলো না আপনারা শুধু সমালোচনা না করে সমাধানের জন্য কথা বলেন। আমরা তো ভেবেছিলাম যে তার আই হ্যাভ এ প্ল্যানের মতো কিছু প্ল্যান আছে, ঠিক আছে, আমরা বুঝে নিলাম যে তার আসলে সেই সক্ষমতাটা নেই, আমরাই প্ল্যান দিচ্ছি। সেখান থেকে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলামই কিন্তু তার এটা বলার 2 দিন আগে সে তার সোশ্যাল মিডিয়াতেই 30 দিনের একটা শর্ট টার্ম প্ল্যান দিয়েছে, এবং 3 মাসের 3 বছরের এরকম করে দীর্ঘমেয়াদীও কিন্তু প্ল্যান দিয়ে দিয়েছে, যেটার মাধ্যমে আমরা এই সমস্যা থেকে উত্তরণের দিকে যেতে পারি। তো এগুলো আসলে আমাদের আলোচনা করা উচিত। ওই কার্ড পেয়ে আমরা এটা হয়ে গেলাম, ওইটা গেলাম, এই বিষয়ে নিয়ে কথা বলবো। আমরা একটা বিরতি থেকে আসি, তারপর আপনার কাছে আসছে। আচ্ছা, একজন দর্শক আছে, ফোনটা নিয়ে তারপর যাচ্ছে। হ্যালো, ওয়ালাইকুম সালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। হ্যালো হ্যালো, জি, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমার নাম সেলিম, ঢাকা থেকে। জি, সেলিম সাহেব বলেন। আপনার নতুন সরকার আইনে আমরা কি পেলাম? দেশের মধ্যে পোলাও চাল 120 টাকা, চাউল 250 টাকা, ইলিশ মাছ 1600 টাকা কেজি আসছিল, আর 3000 টাকা কেজি। তা আমরা আমলি সরকারে ভালো ছিল, তাই সরকার আছে এনসিবি নিয়ে ব্যস্ত, এনসিবি আছে জুলাই সড়ক নিয়ে, আর সরকার আছে ফ্যামিলি কাজ নিয়ে ব্যস্ত। তো জনগণের দিকে কখন চাইবে? দর্শকের শুরুতেই তিনি প্রশ্ন করলেন যে আর পোলাও চাল কিনতে হয় 250 টাকায় এবং ইলিশ কিনতে হয় 3000 টাকা কেজি দিয়ে। তো যে দর্শক প্রশ্ন করেছেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে উনি আসলে ভাত খান না, উনি পোলাও খান। তার মানে ওনার এই পোলাও চাল কেনার সক্ষমতা আছে বলেই উনি চালের দামটি ভালো করে জানেন, এবং ইলিশ দিয়ে পোলাও খেতে উনি খুব পছন্দ করেন। দেখুন, এই মুহূর্তে মানুষের ভাত খাওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। লাস্ট 17 বছরে আমাদের তো ভাত খাওয়ার সক্ষমতা কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট সরকার। সুতরাং সেই জায়গাটিতে আগে ভাত খাওয়ার জায়গাটিতে ফিরতে হবে, তারপরে না পোলাও, ইলিশ বা কাচ্চি এগুলোর চিন্তা পরে করা যাবে। সুতরাং আমি ওই দর্শক ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আপনি পোলাও খাওয়ার চিন্তা আপাতত বাদ দিয়ে ভাত কীভাবে খাওয়া যায় সেই চিন্তাটা করা ভালো। আপনার প্রস্তাবনা যদি কিছু থাকে সেটা সরকার আছে, বিরোধী দল আছে, রাজনৈতিক দলগুলো আপনাদের স্থানীয় নেতাদের সাথে সমালোচনা করতে পারেন সেটি। আর সাইফ মুস্তাফিজ যেটি বললেন যে প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের কাউন্টারে যে তারা প্রতিবাদ করতে গিয়েছিলেন, প্রতীক হিসেবে হ্যারিকেন হাতে নিয়েছিলেন এবং পিছনে বাঁশ দিয়ে প্যান্ডেল বানিয়েছিলেন। এক হাতে হ্যারিকেন, পেছনে বাঁশের প্যান্ডেল, আবার সেখানে ফ্যান ঘুরছে জেনারেটরে। তিনি বলছেন বিদ্যুৎ ছিল না, জেনারেটর দিয়ে চলছে। বা জেনারেটর চলছে তো তেলে, জেনারেটরটা তো তেলে চলছে। তার মানে হচ্ছে কি, এটা হচ্ছে প্রোপাগান্ডা রটানোর জন্য বা বিভ্রান্ত করার জন্যই এই কাজটি করা হয়েছে। প্রতিবাদ আর প্রোপাগান্ডা এক না। কোনটা প্রোপাগান্ডা? হ্যাঁ, এটা হলো বিভ্রান্ত করা মানুষকে। জেনারেটর চলছে তার মানে কি দেশে বিদ্যুৎ আছে, তেল আছে, সব একদম। তেল না থাকলে আপনি জেনারেটর চালাইছেন কি? সেটা কি পর্যাপ্ত পরিমাণে মানুষ পাচ্ছে? পর্যাপ্ত পরিমাণে আছে কিনা এইটি হচ্ছে বিষয়। এর জন্যই তো আমরা তো বলি এমনভাবে হাতে হ্যারিকেন পেছনে বাঁশ, ওইখানে মনে হয় বলে নাই যে কেউ পাচ্ছে। জাতিকে আপনারা কি দেখালেন এক হাতে হ্যারিকেন নিয়ে? আপনার কাউন্টার আমি আরেকটু ভালো কাউন্টার এক্সপেক্ট করছি। না, আমি বলছি না যে আপনারা যেই দলের কাউন্টার দিবেন স্বাভাবিকভাবে দুর্বলই হবে। না, দুর্বল তো অবশ্যই, হ্যাঁ, আপনারা সবল, এজন্যই তো হাতে হ্যারিকেন নিয়ে প্রতিবাদ করতে নেমেছেন। আচ্ছা, আপনি আমার কাছে যে ইনফরমেশনটা জানতেছেন ওইগুলো একটু বিভ্রান্ত করা। আপনারা শুনুন, যে এই মুহূর্তে এনার্জি ক্রাইসিস চলছে সেটি সরকার বলেনি যে চলছে না, সরকার স্বীকার করেছে। প্রধানমন্ত্রী কিন্তু দুঃখ প্রকাশ করেছে। এলএনজির একটি টার্মিনাল, আমাদের 2টি টার্মিনালের একটি নষ্ট, সেখান থেকে প্রত্যেকদিন 2400 সামথিং কোটি মেগাওয়াট ঘনফুট গ্যাস সরবরাহ করার কথা, সেখানে 574-এ নেমে এসেছিল। যে সরবরাহটি ছিল সেটিও কিন্তু ঘাটতি ছিল, 574 বা 547-এ নেমে এসেছিল। এই জায়গায় একটি ঘাটতি দেখা দিয়েছে, যেই কারণে স্বাভাবিকভাবে বিদ্যুতের উৎপাদন কিন্তু ব্যাহত হয়েছে। আরেকটি জিনিস, আমাদের জ্বালানি ক্রাইসিসের কারণে, গ্যাস সরবরাহ কম থাকার কারণে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলো তারা কিন্তু নিজস্ব জেনারেটরে গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে তাদের কারখানা সচল রাখে। তো গ্যাসের যে এই যে মনে করেন সরবরাহ কম, যেই কারণে তারা ন্যাশনাল গ্রিডের উপরে চাপটা দিয়েছে, বিদ্যুৎটা অন্য সোর্স থেকে নিতে হয়েছে। এবং বিদ্যুৎ উৎপাদনেও কিন্তু আমরা কয়লা থেকে সরে গিয়ে বিগত রিজিমে গ্যাস নির্ভর বিদ্যুৎ প্রকল্পগুলো বেশি করে ফেলেছে, যেই কারণে সবটা মিলে না গ্রিড ফল করার মতো পরিস্থিতি হয়েছিল। এটি ছিল হচ্ছে এলএনজি টার্মিনাল কলাপস করবার কারণে, সেটিও কাটিয়ে উঠেছে। আজকে তো গ্যাসের কিছুটা স্বাভাবিক হয়েছে। আরেকটি জিনিস আমার সহ-আলোচক সাইফ মুস্তাফিজ বললেন যে সরকার তার আশপাশে বসিয়েছেন অযোগ্যদের। আসলে যোগ্যতার মাপকাঠি কি, এটি আমার কাছে পরিষ্কার না। যোগ্যতা একটি আপেক্ষিক বিষয়।
বিগত ইন্টেরিয়াম গভর্নমেন্ট তো অনেক যোগ্যতর লোকদেরকে বসিয়েছিল, তো তারা কতটা সফলতা দেখিয়েছে। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় দুইজন উপদেষ্টা ছিলেন যারা আপনাদের দলের সরাসরি নেতা এখন, তারা তখন কেন পারেননি? তাহলে তারাও তখন স্ট্যান্ডবাজি করেছে। শুনুন, সংসার করা আর প্রেম করা এক না। প্রেম করলে প্রেমিকাকে আকাশের চাঁদ হাতে এনে দিয়ে দেয়া যায়, আর সংসার করতে গেলে বাজারের ব্যাগ আনতে কতটা পরিশ্রম এটি সংসার করলেই টের পাওয়া যায়। এখন বিরোধী দলের রাজনীতি আর সরকার দলের রাজনীতি এক না। বিরোধী দল সমালোচনা করতে পারে, তার তো সংকটের সমাধান করতে হয় না। বিরোধী দলের কিন্তু সংকটের এই দায় দায়িত্ব নাই, সে সমালোচনা করবে, হ্যাঁ এটিই তার কাজ। কিন্তু সরকারের তো সমাধান করতে হবে। সরকার এক্ষেত্রে আমিও সমালোচনা করতাম যদি সরকার এই জায়গাটিকে বলতো, অ্যাড্রেস না করতো এবং সরকার বলতো যে না সব ঠিক আছে। সরকার তো বলছে না যে সব ঠিক আছে। ফ্যামিলি কার্ড নিয়ে তিনি যে কথাগুলো বললেন যে 14টি না 18টি গণমাধ্যম যে তথ্য দিয়েছে, আমি যে ইনফরমেশনগুলো নিয়েছি, এই যে যে তথ্য দিয়েছে আপনি একটু দেখেন, এই যে সমকালে নাটোরে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর। শুনুন, প্রত্যেকটা ইনফরমেশন আমি নিয়েছি, আমি ইনফরমেশন নিয়ে কথা বলি। না সেটি সরকার করেছে, সরকারি কর্মকর্তাদেরকে ঘেরাও করেছে। বিএনপি আর সরকার আলাদা করে বানায় না, বিএনপি আর সরকার তো আলাদা জিনিস, রাজনীতি এক জিনিস, সরকার আলাদা জিনিস। সেটা তো আপনারা মানেন না। না সেটা মানে না, মানে এটাই তো রাজনৈতিক নতুন সংস্কৃতি। সরকার এবং রাজনৈতিক দল আলাদা। আপনারা তো পুরনো সংস্কৃতিতে আছেন। না, পুরনো সংস্কৃতিতে তো যারা নতুন বন্দোবস্ত দিতে গিয়ে 1941 সালের পুরনো বন্দোবস্তে ভাঙচুর বিএনপির থেকে লেখা আছে, এটা সমত এই যে দেখেন লিখছে, এইগুলো হচ্ছে বিভ্রান্ত করার জন্য যা করার। এই নতুন প্রজন্ম যাদের ঘিরে অনেক প্রত্যাশা আমাদের জন্ম নিয়েছিল, ফুলবাড়ী উপজেলা বিএনপি যুবদল ছাত্র, আচ্ছা আপনারা একটা জায়গায় অন্তত সফল, সেটি হচ্ছে কি জানেন, সেটি হচ্ছে বিভ্রান্ত করায় বেশ সফলতা দেখিয়েছে। এখানে তো লেখা আছে এই যে ছাত্রদল যুবদল, কোন জায়গায় ছাত্রদল যুবদল লেখা আছে? হ্যাঁ, ছাত্রদল যুবদল কোথায় লেখা আছে? এটা পড়তে পারছেন না? আর একে আজাদের পত্রিকা, এটা তো আওয়ামী ন্যারেটিভ। শুনুন, এখন এটা একে আজাদ, ঠিক আছে আমার কথা শুনুন। তাইলে আচ্ছা এই ডেইলি স্টারে আমার কথা শুনেন। আচ্ছা না, ডেইলি স্টারে আমি কিন্তু বলছি না যে সব জিরোতে চলে আসছে। ইনফরমেশনটাকে মিথ্যা বলছেন তো আপনি একটা ইনফরমেশন বলতে পারবেন না। 18টা দেশের 18টা উপজেলায় ফ্যামিলি কার্ড নিয়ে এরকম ঘটনা বিএনপি ঘটিয়েছে। এত বড় এটাকে কেন মানতে পারছেন না? এত বিশৃঙ্খল একটা দেশের মধ্যে নাটোরের 4 উপজেলায় ফ্যামিলি কার্ডের নিয়োগ কার্যক্রম স্থগিত। দা ডেইলি স্টার, হ্যাঁ এগুলো এটাকে কে আজাদের? শুনেন, সংকটগুলো সংকটগুলো আমি তো বলছি না জিরো, এসব ঘটনা ঘটছে, সেটাই তো বলতেছি। বিচ্ছিন্নভাবে দুই একটি ঘটনা আমি এটাই উল্লেখ করলাম, আপনি মানতে পারছেন না, বলছেন যে আমাকে ইনফরমেশন দেন। না আমি মানতে পারছি না, বললাম আমার কথা শুনুন। আপনি বলবেন, আমি আরেকটু কথা বলি। আপনি বলেছেন যে প্রধানমন্ত্রী মিডিয়া স্ট্যান্ডবাজি করার জন্য অনেক কিছু করছেন। আমি তো বরং দেখি যে এনসিপি রাজনৈতিক যে দর্শন শূন্য হয়ে গিয়ে পুরনো নতুন বন্দোবস্তের কথা বলে পুরনো বন্দোবস্তে নিজেরা বিলীন হয়ে গেছে। এজন্য তারা তাদের রাজনীতি ধরে রাখার জন্য একটা স্ট্যান্ডবাজি করছে আমার কাছে মনে হয়। আর বলেছেন যে আরেকটা জিনিস বলেছেন যে সরকার যোগ্য লোকদেরকে বসায়নি। তো যোগ্য আপনাদের তো সরকার ভিডিও প্রধানমন্ত্রী তো আপনাদেরকে বলেছে প্রস্তাবনা দেন। বিএনপির লোকজন কিভাবে হেনস্থা করছে, নারী ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনাদের চেয়ে বেশি মব করেছে। আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে পরিমাণ মব করেছেন সেই জায়গা থেকে আমি আপনাদের থেকে তো এক্সপেক্ট করছি, জার্নালিস্টের জায়গা থেকে আমি তো বলছি না যে এটা হয়নি। আমার তো মনে হচ্ছে আমি একজন বিএনপি দলীয় একজন কঠিন দলীয় নেতার সাথে আমি আর্গুমেন্ট করছি। আমি কিন্তু আপনাকে প্রচন্ড সম্মান করি, প্রচন্ড রকমের ভালোবাসি। এই জায়গাটা আপনি একসেপ্ট করেন। আমি তো বলছি না যে আপনি একজন সাংবাদিক, আমি তো বলছি না যে কালের কণ্ঠে সাংবাদিক হচ্ছেন, সেটা ঠিক আছে, বুঝতে পারছি। কালের কণ্ঠ তো অবশ্যই সঠিক তথ্য দেয়। কালের কণ্ঠ গুজব রটায় না, গুজব রটায় না। এটা হচ্ছে দেখতে নারী তাই চলন বাঁকা। মানুষও আসতে যায়, আপনি হাসলে মানুষ আপনাকে দেখে হাসবে না। কার্টুন দেখে তো সবাই আপনাদের কাছে আমাদের কার্টুনই মনে হয়, হইতে পারে। কালের কণ্ঠের চোখে যেটুকু সমালোচনা করার দরকার, শুনুন, সমালোচনা আলোচনার জন্য না, সমালোচনা স্ট্যান্ডবাজির জন্য না। ভাই আমার কথা হচ্ছে কি, আমরা ডেটাবেস কথা বলতে পছন্দ করি, এই মিথ্যা উল্টাপাল্টা কথা বলতে পারি না। আমি দেখেন, আপনি কার্ড ধরে বলছেন, আপনি যখন বললেন যে বিএনপি সরকারের সবথেকে বড় সফলতা, আপনি বলছেন সুফল ঢাকা শহরের বিক্ষোভ দেখা যায় না। আমি বলছি দেখা যায় না, প্রবণতা কমছে।
কিন্তু এই ফ্যামিলি কার্ডকে প্রবণতা কমছে। ঘিরে যে হ্যাঁ, বিএনপি বরং 6 মাসে বরং এরকম আপনি ভয়ঙ্কর কাজকর্ম আপনার করছে, কথা শুনুন, ভাঙচুর বরং করছে, ইউএনও আপনারা কে বিরোধী দল যে হিসেবে মারামারি করছে আপনাদের কাছ থেকে সেটা প্রত্যাশা করছিলাম যে এই সমালোচনাটুকু সেটা কি জানেন সাংবাদিক যে ভাই এই সরকার আপনি তো একজন ফ্যামিলি serious কার্ড, সেই জায়গাটা adjust ফার্মার্স করবেন না। কার্ড, নানান ধরনের সুযোগ সুবিধা একই আপনি ব্যক্তি না ফার্মার্স পেয়ে যায়, কার্ডের এটা 10,000 টাকা মওকুফ করে হ্যাঁ। দিয়ে এস আলমের হাজার হাজার কোটি টাকা আবার পার করে দিচ্ছে। না, আপনারাও তো, আমরা তো শুনেছি এনসিপির নেতারা হাজার হাজার মামলা এনসিপি কিংস পার্টি এনসিপির এই আসিফ মাহমুদ হাজার হাজার কোটি টাকার মালিক করেছেন, তার উপদেষ্টার মালিক বোঝা যায়। তাইলে আসিফ মাহমুদ ভাই, সজীব ভুঁইয়ার জুতা দেখলেই তো ভাই, বোঝা যায় ভাই, এবং আপনার- হান্নান আচ্ছা, মাসুদের বাড়ি দেখলেই তো আপনারা বোঝা তো যায় যে আপনারা যখন কোথা সরকারে- থেকে উঠে এসে কোথায় ঠিক গেছে। আছে, তাহলে এগুলো নিয়ে- যার পরনে ছিল এগুলো নিয়ে আপনারা ইয়া 50 করেন, টাকার বিচার করেন। বাংলা বাজার, 50 টাকার বঙ্গবাজারের গেঞ্জি, এই সে এখন- কালের কণ্ঠের মিথ্যা সে এখন information না কোনটা? দিয়ে এগুলো প্রমাণ আমি দায়িত্ব করেন। নিয়ে বললাম, তাহলে প্রমাণ করেন, বিচারের আওতায় আনেন এদেরকে। সজীব ভুঁইয়ার জুতার দিকে তাকায়েন, ভাই, মাথার দিকে ভাই, তাকানোর একজন দরকার নেই, উপদেষ্টা জুতার থাকলে দিকে সে একটা তাকান। জুতা কিনতে পারবে না, না, একটা খালি জুতা আপনারাই কিনবে। শার্ট প্যান্ট একজন পরতে পারবেন। উপদেষ্টার বেতন খালি কত? তারেক রহমানই সুন্দর জীবনযাপন করতে কেন পারবে। তারেক রহমান এই সুন্দর আর জীবনযাপন কোন করতে? সাধারণ করতে তারেক পারে। রহমান সাহেব তাহলে লন্ডনে স্ট্যান্ডার্ড করার আমাকে বলেন, দরকার ছিল কি? তারেক রহমান যে আমার সাহেবের ভাঙা বাড়ি, আচ্ছা আমাকে আমি একটু বলেন মেসে ভাই, ছিলাম, তারেক এগুলো রহমান দরকার সাহেবের ছিল আয়ের কি? উৎস কি? আয়ের উৎস কি? সে 18 বছর ধরে যে এখানে লন্ডনে lavish lifestyle lead আপনি করলো। জানেন ওনার মেয়ে একজন ব্যারিস্টার? হ্যাঁ, সেটা আপনি কিভাবে জানেন? হলো এটা বলেন। আপনি কি জানেন ওনার ওয়াইফ একজন ওয়ার্ল্ড ফেমাস কার্ডিওলজিস্ট? জানেন উনার অর্থের ইয়াগুলো কি? কেন উনি যে চাকরি করতেন লন্ডনে, এটা জানবেন কেমনে? বয়স তো উনার অল্প। যে হলফনামা দিয়েছে শুনুন, ভাই, উনার যে হলফনামা দিয়েছে কি- সেখানে কি আপনার লিখেছে? অর্থের ইয়া দেখেন, কি লিখেছে? কত আয়ের ইয়া দেখেন, কত? সেখানে সে যে লাইফস্টাইল লিড হ্যাঁ, করছে এবং তার মেয়ে- তার- বিএনপির যে ওনার এত মেয়ে, নেতা কর্মী তাদের প্রধানমন্ত্রীর লাইফস্টাইল মেয়ে কিভাবে লিড হয়? চাকরি করেনি আচ্ছা, লন্ডনে, বসে বসে আচ্ছা, শুনেন খেয়েছে। শুনেন ভাই, প্রধানমন্ত্রীর আপনি যখন wife একজন তরুণদেরকে world famous অ্যাকিউজ cardiologist। করছেন মিনিমাম ইনফরমেশন দিয়ে তাদেরকে তো আপনারা দেন তাদেরকে information। মামলায় তো আনেন, তাদেরকে বিচার করেন। ভাই পাগল বিচার করতে পাগলামি পারছেন না করতে কেন পারে, আপনি? এজন্য সাধারণ মানুষ এই তারপরে- পাগলের পিছনে আপনি ছোটার বিচার সময় করবেন না আছে। তাদেরকে? এখন জাতীয় দেশের নানান হাজার ধরনের হাজার crisis কোটি টাকা আছে। তারা মেরে নিছে, আপনারা মেরে তাদের নিছে বিচার তো, করবেন মামলা না? হচ্ছে না। এনসিপির কই? একজন ওই যে এনসিপির নয়া দরবেশকে কয়েকদিন আগে জেলে পাঠানো, সেটা তো আপনার তারেক রহমান সাহেবকে সমালোচনা করার জন্য নেওয়া কোন হয়েছে। সমালোচনা করার জন্য? তার বই ব্যাপারে কেলেঙ্কারি, বই হ্যাঁ, ছাপানোর সেটার জন্য তাকে কেলেঙ্কারি তো কার অভিযোগ জন্য থেকে হয়েছে? তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটা তো মব করে অব্যাহতি নিয়েছিলেন আপনারা। কি হ্যাঁ, ভাই? আপনারা তো মব করেছিলেন। হ্যাঁ। সাইদ খান ভাই কালের কণ্ঠের সাংবাদিক, এটা আমি জানি, না, কিন্তু না, উনি যে আপনিও যে ধারণ NCP করেন নেতা, আপনিও সেটা যে ধরেন যে আজকে NCP নেতা। প্রমাণিত। শোনেন, আপনিও আজকে যে যাই NCP নেতা। যা ইনফরমেশন দিচ্ছে ভাই, কোনটা? আমাকে একটু বলতে এটা কি সুযোগ দেন। ডিসইনফরমেশন বা ভাই মিসইনফরমেশন আছে? ভাই আমি একটু বলি, বলেন। দেখেন আপনি যে বলেন, করেনি সালাউদ্দিন তানভীর- এনসিপির হান্নান মাসুদ এই মোহাম্মদপুর আপনি থানায় যায়নি, আপনি রাত দুইটায় যায়নি, আচ্ছা, আপনি মামলা বাণিজ্য করতে একটা যায়নি। বিষয় তো আমাকে শেষ করতে দিচ্ছেন না। কোনটা শেষ করবেন? সালাউদ্দিন কয়শো তানভীর শেষ বিষয়টা- করবেন? কয় হাজার হ্যাঁ, আমি মব সবই আছে। শেষ করতে পারবো এই ভাই। কারণ বাজারেও তো মব ভাই, করেছিলেন সেটা কি আপনারা। নয়নদা এই নিয়ে মিডি- আপনারা করতে কোনটা? পারেন, আমরা করি এই মিডিয়াতে আগুন দিয়ে ভাই, উৎসব করেছিলেন না? কারা করেছিল? গরু জবাই করেছিলেন না কে আপনারা? কারা? আপনারা নানান জায়গায় গরু আপনারা জবাই করেছিলেন সবকিছুর না? মধ্যে যদি এনসিপি কে দেখেন, এনসিপি তো তাহলে নয়া ভাই কেমন হবে? বন্দোবস্ত করতে স্বাভাবিক, চেয়েছিল কারা? গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিল এনসিপি, গণঅভ্যুত্থানের সামনে গণঅভ্যুত্থানে থেকে লড়াই NCP দিল, একটুও ওইখানে এনসিপি নাই, এনসিপির জন্মই ওইখানে তো তারেক হয়নি। রহমান। এনসিপির তো জন্মই হয়নি। এনসিপি দল না হিসেবে থাকে, এনসিপির যারা কারা? নেতৃত্ব আছে কারা? তারাই তো ইয়া দিছে, কারা লিড ছিল? দিছে। কারা? তিনজন আছে। নাহিদ এখন ইসলাম, এনসিপিতে তিনজন আছে। এই আক্তার হোসেন, তারপরে সার্জিস আলম, হ্যাঁ। হাসনাত, হ্যাঁ, এই তো আসিফ, তিনজন। রিফাত রশিদ, আরে মাহিন ভাই, সরকার, শোনেন, কাদের, এই বাকের। গুপ্তদের নাম বললেন না। না, না, এটা গুপ্ত গুপ্ত কিভাবে অবস্থায় হবে? নানান জায়গায় থেকে আপনি গুপ্ত তারা কিভাবে? নেতৃত্ব দিয়েছে। আপনি বাকের কাদের কিভাবে গুপ্ত কোনটা? বলছেন? বাকের কাদেরকে আপনারা রেখেছেন? কাদেরকে রেখেছেন? ভাই সে কোথায় তারা আছে রেখেছেন? না, কোথায় রেখেছেন? তারা গণঅভ্যুত্থানের পরে ভাই এটা তো তারা তো নেতৃত্বে একটা আছে। জিনিস কি, গণমাধ্যমও কিন্তু তখন আপনি- সক্রিয় ছিল। আপনি তখন দেখেন, হয়তো ওই আপনি গণমাধ্যমগুলো আমাকে আপনাদেরকে একটা- শত্রুর চোখে একটা দেখতো, information-এর কিন্তু কথা তাদের শেষ কাছে করতে ডেটাটা দিচ্ছেন না। আছে। কোনটা সঠিক তথ্য? এই যে যেমন বলেন এনসিপির কোনো ভূমিকাই ছিল না ঠিক আছে, গণঅভ্যুত্থানে। ঠিক আছে, ঠিক কারণ আছে, তখন ঠিক তার আছে, জন্মই ঠিক আছে, হয়নি। ঠিক আছে, হ্যাঁ। আমাকে একটা একটা করে আসতে দেন। এই এনসিপির জন্ম হয়েছে বিভিন্ন দল ভেঙে এক টুকরো আচ্ছা, টুকরো ঠিক দিয়ে আছে ভাই, জন্ম নিয়েছে। আচ্ছা একটু বুঝলাম, এখন আমাকে একটু বলতে দেন। বলেন। এই যে সালাউদ্দিন তানভীরকে নিয়ে যখন আপনি বললেন যে ওনার ব্যাপারে এই অভিযোগ আসছে, আমি আপনার সাথে অভিযোগ একমত। মিথ্যা। আমিও আপনার সাথে একমত যে হ্যাঁ অভিযোগ ঠিক আছে, এটা প্রমাণ করে তাকে সর্বোচ্চ শাস্তির আওতার দাবি এনসিপি করেছিল। দুদক হচ্ছে যে তার ব্যাপারে তদন্ত করছে, তারপর আইন শৃঙ্খলা বাহিনী সবাই কিন্তু তখন কারা ছিল? না, 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 তখন কারা ছিল? তাকে যেই তখন তাকে ছিল কে? ভাই, ইন্টারিম ভাই গভর্নমেন্ট। তাকে যে অব্যাহতি দিয়েছে বিএনপির আমল। কোনটা বিএনপি? আপনি একটু নিউজে দেখেন। কোন সময় ভাই, অব্যাহতি আপনি একটু দিয়েছে? kindly নিউজে এই দেখেন। সরকার গঠন করার পর তো কমিশনই নাই, তাহলে ভাই, অব্যাহতি এই দিল কেমনে? সরকার গঠনের পরে তাকে না, না, অব্যাহতি তো দেওয়া হয়েছে। কমিশনই তো নাই, কমিশনই তো নাই এখনো ভাই, পর্যন্ত। এই সরকার কমিশন যেমন ওই সময় দিয়েছে। এই না না ইন্টারিমের কিসের সময় পরে? দিয়েছে। না না ইন্টারিমের পরে, ইন্টারিমের পরে ভাই। 12 ফেব্রুয়ারির পর তো মনে করেন ভাই, কমিশনই ছিল এটা- না। ভাই আমি শোনেন, দায়িত্ব- আমি দুদক ভাই, পিটের ভাই, একেবারে আপনি রিপোর্টার। এটা একটু আমি এই নিউজটা আপনাকে বের করে আপনি দিচ্ছি। ভুল বলছেন। নিউজটা বের করে দিচ্ছি। আচ্ছা
ধরে নিলাম আমি ভুল বলছি, আচ্ছা ঠিক আছে, ধরে নেন আপনি। না, আমি ভুল বলি না ভাই, এটা ধরে নিলাম আপনি শাশুড়িকে বললেন, ধরে ভাই, এই যে নিলাম আপনি আমার আপনি বউ, আমাকে এটা একটু হয় না। আগে যখন বললেন যে 18টা নিউজ দেখান, যখন দেখাচ্ছিলাম তখন তো আপনি বলছেন যে না 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 আপনি এটা তো এটা একটা আজাদের নিউজ নিউজ দেখিয়ে সব আরে ভাই, এখানে সারা 18টা নিউজ আপনার জন্য দেখানো হচ্ছে, আপনি তো নিতেই পারতেছেন না। কিন্তু এরকম তো আপনি তো কোনোটাই নিউজ নিতে কোনটা? পারছেন আমি তো কোনো না। হাজারটা আপনি আছে কোনোটাই আপনাদের। নিউজ নিতে পারছেন না। সবই তো নিচ্ছি ভাই, সবই আপনি তো নিউজ নিচ্ছি, নিতে দুই পারছেন একটি না। আপনি দেখে একজন তো সাংবাদিক বলবেন না। ভাই, আপনি তো ভুলে যাচ্ছেন আপনি বিএনপির কোনো নেতা না, এই পার্টি নেতা আলোচনা না আমরা ভাই। break-এ করি, এগুলো আপনি দেখুন একজন break-এ করি সাংবাদিক আমরা। ভাই। একদম শেষ আমি চলে এসেছি সাইফ মুস্তাফিজ, আপনি অনেকক্ষণ ধরে আমরা তর্কতর্কি করলাম, এখন এখানে তর্ক না করে আমি স্বাভাবিকভাবে বলি, এগুলো দেখেন আপনারা নিতে পারেন কিনা। যেটা হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, আসিফ মাহমুদের পিএস 1000 কোটি টাকার দুর্নীতি করছে, আসিফ মাহমুদের বাবা 1000 কোটি টাকার দুর্নীতি করছে, সে করছে, বা তরুণ ছাত্র উপদেষ্টা তরুণরা সবাই অনেক দুর্নীতি করছে, সবাই মেনে নিলাম। তো এখন বিএনপি যে 6 মাস সরকার গঠন করলেন, তারা তাইলে সেগুলাকে বিচার বিবেচনার মধ্যে সেগুলো তথ্য প্রমাণ এনে জনগণের সামনে এনে আমি দাবি করছি যে মানে যেটা যদি আমার বিরুদ্ধে এই ব্যাপার থাকে, আপনারা দ্রুত এটা আমাদেরকে বিচারের আওতায় আনেন। সেটা না এনে যদি প্রত্যেকদিন কালের কণ্ঠের মতো এরকম পত্রিকাতে ডেইলি আপনারা 10-12টা করে ফটো কাট দেন, হাসনাত আব্দুল্লাহ যখন কালের কণ্ঠের বিরুদ্ধে সত্য কিছু ইনফরমেশন দেয়, তখন আপনারা 1000টা করে হচ্ছে যে ভুল ইনফরমেশন দেওয়া শুরু করেন, ফটো কাট দেওয়া শুরু করেন, এটা তো বিভ্রান্তিকর। এবং সেখানকার দায়িত্বশীল একজন সাংবাদিক হিসেবেও আমরা আশা করি যে, অবশ্য সেই প্রতিষ্ঠানের থেকে খুব একটা ভালো কিছু আশাও করা যায় না। তো যেটা হচ্ছে যে একটু আগে একটা ইনফরমেশন যেটা আসলো, সালাউদ্দিন তানভীরের কথা আসলো, আমি কিন্তু বলেছিলাম, দায়িত্ব নিয়ে বলেছিলাম যে এটা এই সরকার আমলে তিনি অব্যাহতি পেয়েছে। এই যে আপনি নিজেও গুগলে দেখেছেন, সেখানে কিন্তু বলা আছে যে 2026 সালের মার্চে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা না পাওয়ায় তানভীরকে নির্দোষ ঘোষণা করে এবং তাকে এই জায়গা থেকে কিন্তু খালাস দিয়ে ফেলায়। সালাউদ্দিন তানভীরকে কেন গ্রেফতার করা হয়েছে? ওই যে উনি হচ্ছে যে তারেক রহমানকে নিয়ে সমালোচনা বা একটু কটূক্তি করেছিল, সেই জায়গা থেকে আমরাও কিন্তু দলীয় অ্যাকশন নিয়েছি। কিন্তু এইভাবে ভিন্ন মতকে যে রাতারাতি গ্রেফতার করে তুলে নিয়ে যাবে, এটাই কিন্তু কোনোভাবে সমর্থনযোগ্য না। এটা আমাদের এই পুরনো সংস্কৃতিকে ফিরিয়ে আনছে, যেটা আওয়ামী লীগ সরকার করতো। এবং এটা 6 মাসেই তারা একরকম ডেমো দেখিয়ে দিয়েছে যে তোরা এরকম করলে নাসিরের মতো মায়ের খাবি, তানভীরের মতো তোকে তুলে নিয়ে যাওয়া হবে, আর অনেক কিছু আসতেছে। তো এটা হচ্ছে যে 6 মাসের আরেকটা প্রাপ্তি, যেটা আপনাকে বুঝাই দিচ্ছে যে 17 বছরের যেই দুঃশাসন আমরা দেখে আসছি, সেটার একটা ডেমো আসতেছে। যেরকম আপনি দেখবেন যে এই যে গুম কমিশন, মানবাধিকার কমিশন, এগুলোর অধ্যাদেশের ইয়াগুলো কিন্তু বাতিল করে দিল। বাতিল করে তারা আরও কঠিন আইন নাকি নিয়ে আসবে। সে কঠিন আইন কি আওয়ামী লীগের মতোই আইন, এবং সংজ্ঞায়নও আমরা দেখলাম যে কীরকম পরিবর্তন আসছে। সেখানে আলাদা করে কি পরিবর্তন এনে যাদের বিরুদ্ধে যারা ভুক্তভোগী ফ্যামিলি অভিযোগ দেবে, তাদেরকেই তুলে নিয়ে যাওয়ার, যদি মিথ্যা প্রমাণ হয় তাদেরকে 5 বছরের কারাদণ্ড, এরকম নিয়ম রেখে যখন একটা আইন করা হয়, তাহলে সেটার সক্ষমতা বা যে জায়গাটা কিন্তু বোঝা যায়। এবং আমি বারবার যে কথাটা বলছি যে আমাদের উপরে দোষারোপের জায়গাটা উনি করতে পারেন, আমি এটাকে সাধুবাদ জানাই, কিন্তু আমি বলবো যে মিথ্যা ভুয়া কথা বলবেন না। আমরা যেটা বলি ইনফরমেশন রেখে কথা বলছি। আপনার প্রত্যেকটা দায়িত্বশীল পত্রিকাতে এই নিউজগুলো আছে। আমি আশা করব যারা টিভিতে দেখছেন তারা এগুলো মিলিয়ে নেবেন। আমি বলেছি 18টা উপজেলায় এই ফ্যামিলি কার্ড কেন্দ্রিক এরকম বিএনপির সন্ত্রাসীরা এরকম অঘটন ঘটিয়েছে, বিভিন্ন রকম হেনস্থা করছে, নারী ইউনিয়নকে নিয়ে মব করা হয়েছে। এবং উনি বলতে পারেন যে আচ্ছা তাহলে 18টা মাত্র, আরও তো অনেকগুলা উপজেলা আছে, তাহলে তো সেখানে হচ্ছে না। সেখানে কেন হচ্ছে না কারণ জানেন? কারণ সেখানে হচ্ছে তখন একটা আন্ডারস্ট্যান্ডিং নেগোসিয়েশন চলে গেছে, সেখানকারই ওনারা ভয় পেয়ে গেছে যে ভাই এদের সাথে পাঙ্গানে আসলে সুযোগ নাই, তাহলে সাইদ খান ভাইরা আরো ক্ষিপ্রতার সাথে সেই জায়গায় তারা এই চেঞ্জগুলো 6 মাসে বিরোধী দল কেমন করলো? 6 মাসে বিরোধী দলকে আমি 14ও দিতে পারছি না, কারণ বিরোধী দল আছে এখনো জুলাই সনদের মধ্যে আটকে আছে। তারা আসলে রাজনীতি যে কী জিনিস বা পার্লামেন্টারিয়ান পলিটিক্সে বিরোধী দলের রোলটা কী হওয়া উচিত এগুলো জানে না, তো যেই কারণে এটা অজ্ঞতা বা অযোগ্যতা। অযোগ্যতা তো আর মানে অপরাধ না, একজন মানুষ যোগ্য নাই হতে পারে, এটা কি তার অপরাধ? একজন অশিক্ষিত মানুষ, সে লেখাপড়া জানে না, এটা তো তার অপরাধ না, সে জানে না, মূর্খকে জ্ঞান দিয়ে লাভ কি? তো সেই জায়গা থেকে আমি সাইফ মুস্তাফিজ যে কথাটি বললেন যে এই যে অপতথ্য ছড়ালে যে কঠিন 10 বছরের দণ্ড, এবং কোনো অভিযোগ যদি একজনের বিরুদ্ধে একজন করে সেটি যদি মিথ্যা প্রমাণিত হয়, মিথ্যা অভিযোগ, তাহলে তো 5 বছরের দণ্ড। এটি তো হওয়া উচিত। আমি চাইলাম আর আপনার বিরুদ্ধে যে কোনো অভিযোগ, আমি একটা প্রোপাগান্ডা এটা গুরুত্বপূর্ণ দেখে আমি নিচ্ছি। আমি 17 বছরের টাইমে সালাউদ্দিন আহমেদকে এরকম গুম করে ফেলা হয়েছে, তার পরিবার ওই বাহিনীর কাছেই বিচার দিল এবং তারা সেটা স্বীকার করলো না, তার ওয়াইফকে 5 বছরের কারাদণ্ড ভোগ করতে হলো। এটা হচ্ছে যে মোটা দাগে হচ্ছে আলোচনাটা। জি, মানে সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্যই তো এই আইন। হ্যাঁ, যে কেউ কারোর বিরুদ্ধে মিথ্যা অভিযোগও দিতে পারবে না, আবার যদি কেউ কারোর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ রটায়, দুটিই কিন্তু দণ্ডনীয় অপরাধ, কারণ এতে এক ধরনের সামাজিক মর্যাদারও তো হানি হয়। আর তানভীর সম্পর্কে, সালাউদ্দিন তানভীর সম্পর্কে যেটি বললো যে
এই সরকারের কমিশন, এই সরকার আসার পরে তাকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন থেকে, এটি ভুল, মিথ্যা কথা। কারণ এই সরকার আসার পরে তাদের সেই কমিশনের রিপোর্টগুলো দিয়ে গেছে। পুরনো কমিশন, ইন্টেরিয়াম গভর্নমেন্টের নিয়োগ করা যে দুর্নীতি দমন কমিশনের তৎকালীন যে চেয়ারম্যান, তিনি নিজেই তো বিমানের এমডি পদ থেকে দুর্নীতির দায়ে বরখাস্ত ছিলেন। সেই দুর্নীতিবাজ এমডিকে দিয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে বসিয়েছিল অনেক মানে ইন্টেরিয়াম গভর্নমেন্ট। তো সেই কমিশনের রিপোর্টটি প্রকাশ পেয়েছে এই সরকার দায়িত্ব নেওয়ার পর। কিন্তু এই সরকার দায়িত্ব নেওয়ার পর যে কমিশন ভেঙে গেছে, এখনো পর্যন্ত কমিশন পুনর্গঠিত হয়নি। সুবিধাবাদী কথাটি বললেন না, সুবিধাবাদী যদি হয়, রাজনৈতিক সুবিধাবাদী যদি হয়, সেটি সবচেয়ে বেশি সুবিধাবাদী রাজনৈতিক দল হচ্ছে এনসিপি। কারণ তারা ক্ষমতার বলয়ের মধ্যে জন্ম নেওয়া এবং বেড়ে ওঠার চেষ্টা করা এবং নিশ্চিত ক্ষমতায় সরকার গঠন করার স্বপ্নে বিভোর ছিল বলেই তারা জামাতের মতো একটি পচা প্ল্যাটফর্মকে বেছে নিয়েছিল। এটা সুবিধাবাদী আচরণ যদি বলি। উনি বলছে যে বিএনপির সন্ত্রাসীরা সারা দেশের 18টি উপজেলায় ব্যাপক একেবারে ফ্যামিলি কার্ড তছনছ করে দিয়েছে এবং ইউনোদেরকে অবরুদ্ধ করে রেখেছে। শুনুন, এত বড় একটা দল, মানে এত বড় একটা দেশ, এই দেশে গত 17 বছর চলেছে দুঃশাসন। এরপরে 2 বছর এনসিপি শিবির এরা মিলেমিশে করেছে মব, মব করে জনমনে একটা বিভ্রান্ত, একটা ভয়ের পরিবেশ, যে ফ্যাসিস্টের পরে, ফ্যাসিজমের পরে একটা লেট ফ্যাসিজমের মধ্যে ফেলে দিয়েছিল। লেট ফ্যাসিজম বলছি এই জন্য যে ফ্যাসিজম উইদাউট এ ফ্যাসিস্ট একটা লেট ফ্যাসিজমের মধ্যে ইন্টেরিয়ামের 2 বছর পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেই জায়গা থেকে বেরোতে সময় লাগবে না? ওভার দ্য নাইট কি সব ঠিক হয়ে যাবে? সেফটি ট্যাঙ্ক থেকে ময়লা পরিষ্কার করার পরেও কিছু সময় দুর্গন্ধ থাকে, ফ্যানের সুইচ অফ করার পরেও 2-1 মিনিট ফ্যান ঘোরে, তার মানে ফ্যানটি সচল না। এখনও কিছু দুর্নীতিবাজ বা কিছু এরকম অপতৎপরতা বা অপকর্ম করার কিছু লোক সমাজে রয়ে গেছে, জিরো হয়েছে আমি বলছি না, কিন্তু তাদেরকেও নিয়ন্ত্রণে আনবার জন্য আপনি দেখুন, জঙ্গল সলিমপুরের মতো সন্ত্রাসের অভয়ারণ্য, সেখানে সন্ত্রাসমুক্ত করেছে না? মোহাম্মদপুরের মতো ভয়াবহ মাদকের আখড়া, সেটি ধীরে ধীরে নিয়ন্ত্রণে চলে আসছে না? এটি ওভার দ্য নাইট শেষ হবে না। সাইফ মুস্তাফিজরা তো 6 মাসের মধ্যে সফলতা ব্যর্থতা দেখতে চায়, কারণ তারা আসলে ক্ষমতার স্বাদ পেয়েছে 2 বছর, তো এজন্য তারা মনে করে যে ক্ষমতা বুঝি মানে ওভার দ্য নাইট সব কিছু গেইন করতে হয়। শুনুন, আই রিপিট অ্যাগেইন, সংসার করা আর প্রেম করা এক না, রাষ্ট্র পরিচালনা করা আর শাহবাগে স্লোগান দেয় এক না, সচিবালয় চালানো অনেক কঠিন, কারণ সেখানে রাষ্ট্রযন্ত্র বিশেষ অনেকগুলো ইনস্ট্রুমেন্টস বা ট্রুপস আছে সেই জায়গায়, সেখানে এই সংসার চালানোই 1.5 বছর বা সেটা আপনি বলবেন, আমি ইন্টারাপ্ট করি, আপনি কূটনীতি, অর্থনীতি এবং যে আমলাতন্ত্র, 3টার কম্বিনেশনে কিন্তু একটা রাজনৈতিক সরকারকে সফলতার মুখ দেখতে হয়। সেই জায়গায় গত 17 বছরের হ্যাজিমনি, ইউনূস সরকারের আমলে জামাত শিবিরের গুপ্ত বাহিনী প্রশাসনের নানান রন্ধ্রে রন্ধ্রে ঢুকে, এখনো আমি কিন্তু তার সময় তার রন্ধ্রে ঢুকে তারা সরকারকে স্যাবোটাইজ করার জন্য এখনো নানানভাবে কাজ করছে। দেখুন, সরকার এই মুহূর্তে এই এনার্জি সেক্টরে সুশাসন ফেরাবার জন্য প্রাইভেটাইজেশনের উদ্যোগ নিয়েছে। সেই জায়গায় তারা হুট করে এখন ইকোলজি এটা করা যাবে না, লুটপাট করে পাচার করে ফেলবে। ওয়াশিংটন সফল হয়নি, নিউ ইয়র্ক সফল হয়নি, দিল্লি সফল হয়নি প্রাইভেটাইজেশন করে। ইনফ্যাক্ট আমাদের দেশের এই মুহূর্তে যারা এই যে পেট্রো বাংলা বা জ্বালানি তেল নিয়ে যারা যে প্রতিষ্ঠানটি কাজ করে, সেই প্রতিষ্ঠানটির যে শ্রমিক সংগঠনরা রয়েছে, শ্রমিক সংগঠনের নেতারা পর্যন্ত সাধুবাদ জানিয়েছে যে এটি যদি প্রাইভেটাইজ করা যায় তাহলে সরকারি মাল দরিয়ামে ঢাল, এই প্রবণতার থেকে বেরিয়ে এসে সরকার বরং এনার্জি সেফটি নিশ্চিত করতে পারবে। যেটা বলতে চাই, যারা আসলে সংসার করতে পারে না তারা কখনোই আসলে পারে না। বিএনপি শেষ করছে 2001 থেকে ফ্যামিলি প্ল্যানিং এর ডিজি হওয়া আর ফ্যামিলি চালানো এক না। ঠিক আছে, আপনারা অনেক সংসার চালাইছেন, ঠিক আছে, 2001 থেকে 6 যারা সংসার চালাইছে এবং যেই সংসারের এই বিদ্যুৎ মন্ত্রণালয় এই ইকবাল মাহমুদটুকু দেখেছেন, তাকে তার ব্যর্থতার জন্য বিএনপি সরকার বেগম খালেদা জিয়া তাই কিন্তু অপসারণ করে আরেকটা মন্ত্রণালয় দিছিল। সে কিন্তু তার পূর্ণ ভাই আমাকে প্লিজ একটু বলতে দেন ভাই, প্লিজ একটু বলতে দেন, ছেড়ে দিয়েছেন আপনারা কথাই বলতে দেন না ভাই, ফেল করলে আপনাদের ভাই আপনারা কথাই বলতে দেন। আচ্ছা 30 সেকেন্ড বলছো, একটু কথা বলতে দেন যদি আপনি অনুমতি দেন, প্লিজ। ঠিক আছে, তো যেটা হচ্ছে যে এই যে তারা কিন্তু ব্যর্থ এবং সংসার চালাইতে পারে নাই দেখি কিন্তু ওই সময় যে না সরকারের পক্ষ থেকে তো তাদের ভাই আমার একটু কথা বলতে দেন,
যে ব্যর্থ ঠিক ভাই আছে সাইদ ভাই হ্যাঁ, দিস ইজ ব্যর্থ ঠিক আনফরচুনেট আছে। একটু কথা বলতে দিতে হবে Please. আপনি কালের কণ্ঠের এত জোর দেখান না না, 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 হ্যাঁ, এটা দেখেন 30 সেকেন্ড 30 সেকেন্ড প্লিজ ভাই আপনার আনভির বা ওনাদের অনেক জোর থাকতে পারে কিন্তু না, না, আমরা আমাদের না, জনগণের এখানে জন্য জোর কথা দেখাতে- বলতে হয় ভাই আমরাও তো আমরা শুধুমাত্র জনগণের- আনভিরের শেষ করে দিতে পারপাস হবে। কাজ করি না ভাই জনগণের পারপাস কাজ আমরাও করতে তো হয় জুলাই প্লিজ একটু বলতে থেকে দেন। বেড়ে ওঠা। তো যেটা জুলাই তো বলছিলাম যে আমাদেরও, তাই না? বিএনপি 2001 থেকে 6 শাসনামল দেখছেন বিদ্যুৎ খাত দেখছেন এবং তারা কিভাবে ফেল করছে তার মন্ত্রীকে স্বর্ণের মাধ্যমে দেখছেন তারা সংসার করতে সফল না এবং বর্তমানে এই শুধু আইন শৃঙ্খলার কথা যে সফল বললো না জঙ্গল ব্যর্থ? সেলিমপুর এই সেই সফল আপনি না প্রতিদিন ব্যর্থ? নিউজ এই দেখছেন যে তো জনগণ যেখানে করে নিউ মার্কেটকে তাদেরকে ভাই আপনি রায় দিয়ে কথা বলতে আচ্ছা দেন শেষ না করি ভাই। আজকে যেটা না না যেটা নিউ মার্কেট এটাতে আপনি দেখছেন যে যুব দল ছাত্র দল হচ্ছে যে স্থানীয় সেখানকার চাঁদা তোলা নিয়ে মারামারি করছে মানুষ মেরে ফেলতেছে প্রত্যেকটা দিন এরকম হাজার হাজার ইনফরমেশন নিউজ আপনারা দেখতে পারবেন তো আপনারা এই মত যে করেন, ঘটনাগুলো আপনারা মত ঘটছেন করেননি। ভাই শোনেন, কি এক মহম্মদ করছেন ভাই আচ্ছা আমরা শেষ করবো ভাই আমার আপনার ইনফরমেশন কালের কণ্ঠের এই ফটোকার্ডগুলো বানান আমার এটা মনে হচ্ছে